আজকে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের মাননীয় 3 জন বিচারপতি, আমাদের রেজিস্ট্রার মহোদয়, চিফ প্রসিকিউশন কার্যালয়ে আমাদের চিফ প্রসিকিউটর সহ চিফ প্রসিকিউটরবৃন্দ, আমাদের মানবাধিকার সংগঠনের আমাদের জনাব নূর খান লিটন ভাই, আমাদের একজন ভিকটিম পরিবারের অন্যতম সদস্য, মায়ের ডাকের যিনি নেত্রী, আমাদের মাননীয় সংসদ সদস্য শান্তিজু ইসলাম তুলি সহ আমাদের সাংবাদিক বন্ধুরা, আমরা আজকে এসেছিলাম আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রুল 46 ক্যাপিটাল এ এবং রুল স্ট্যাটিউটের রুল 7 এবং রুল 43 আওতায় বা রুল 73 আওতায় আমরা একটি জুডিশিয়াল ভিজিটে আমরা র্যাব 1-এ আয়নাগর নামীয় যে টর্চার সেল সেটি পরিদর্শনে আমরা সম্মিলিতভাবে এসেছিলাম। আমাদের সাথে এসেছিলেন এই সংক্রান্ত যে মামলার বিচার চলছে সেখানকার যারা ডিফেন্সের আইনজীবী, আমাদের সম্ভবত 3 জন আইনজীবীও তারা আজকে এসেছিলেন। আমরা যৌথভাবে এবং আমাদের তদন্তকারী কর্মকর্তা তিনিও আমাদের সাথে ছিলেন, আমরা যৌথভাবে আয়নাগর পরিদর্শন করেছি। আপনারা নিজেরা আয়নাগর পরিদর্শন করেছেন এবং তার আপনারা চিত্র ধারণ করেছেন। আপনাদের অবগতির জন্য জানাই, আমাদের দেশের প্রচলিত আইনের 539-এর বিতে কোনো ঘটনাস্থল পরিদর্শনের বিধান আছে, তেমনিভাবে রুল স্ট্যাটিউটের রুল 7 এবং রুল 73 এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রুলস অফ প্রসিডিওরের 46 ক্যাপিটাল এ অনুযায়ী আমাদের ট্রাইব্যুনালের বিচারপতি মহোদয়গণেরও ঘটনাস্থল পরিদর্শনের বিধান আছে। আমি আমার কার্যভার গ্রহণ করার পর আমার কাছে মনে হয়েছে যে এই বহুল প্রচারিত যে আয়নাঘর, সারা পৃথিবী এই আয়নাঘর সম্পর্কে শুনে আসছে, সেটি এই আয়নাঘরটি কি, এটি কত নির্মম একটি টর্চার সেল ছিল সেটি জাতির সম্মুখে তুলে ধরার জন্যে এবং আমাদের বিচারে আমাদের মাননীয় বিচারপতি মহোদয়গণ শুধু আমাদের কথা বা কাগজে সেই বিষয়টি যাতে বিবেচনার না রেখে তারা সরজমিনে যাতে পরিদর্শন করে সেটি বিচারে এটার প্রয়োগ করতে পারেন, সেই কারণেই আমাদের এই উদ্যোগটা নেওয়া হয়েছিল। আমরা একটি আবেদন করেছিলাম, মাননীয় বিচারপতি মহোদয়গণ আইন অনুযায়ী আবেদনটি তারা মঞ্জুর করেছিলেন। আপনারা জেনে থাকবেন যে যখন কোনো ফিজিক্যাল ইন্সপেকশন হয়, এটি আমাদের প্রচলিত আইনে হোক অথবা রুল স্ট্যাটিউটের আওতায় হোক, সেখানে একটি মেমোরান্ডাম প্রস্তুত করা হয় এবং তারা যে দেখে গেলেন অবজারভেশনগুলো তারা একটি মেমোরান্ডাম আকারে প্রস্তুত করে সেটি জুডিশিয়াল যে আমাদের যে নথি সেটির অন্তর্ভুক্ত করা হয় এবং সেটি বিচারে আমাদের যে আমরা সাক্ষ্য প্রমাণ যেগুলি আমরা উপস্থাপন করি তার সাথে আজকের যে পরিদর্শনের যে মেমোরান্ডাম সেটি আদালতের বিচারের একটি পার্ট হিসেবে গণ্য হয়। তো যাই হোক, আজকে আপনারা সহ আজকে আপনাদের সহ আমরা একত্রে এই ঘটনাস্থলটা পরিদর্শন করেছি। আপনারা দেখেছেন অত্যন্ত ভয়াবহ চিত্র, সেখানে আমরা ছোট বড় 22টি কামরা আমরা পেয়েছি, যে 22টি কামরার মধ্যে অত্যন্ত মানবতারভাবে এইখানে যারা ভিকটিম হতো যাদেরকে ধরে নিয়ে আসা হতো সেখানে তাদেরকে রাখা হতো দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। এবং এই আয়নাঘরের নিচে যে জায়গাটি আপনারা দেখেছেন সেখানে হচ্ছে যে এইটি অত্যন্ত সরু এবং ছোট একটি জায়গা, একজন স্বাভাবিক মানুষ লম্বা হয়ে
শোয়ার মতো কোনো অবস্থান নাই, বসে থাকতে হবে তাকে, এরকম। আমরা সাক্ষ্য প্রমাণে পেয়েছি এই আয়নাগরের এই যে ছোট ছোট সরু রুমগুলোর মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর তাদেরকে হাত বেঁধে, চোখ বেঁধে রাখা হতো এবং সেইভাবেই তাদের উপরে বিভিন্ন রকমের অত্যাচার নির্যাতন করা হতো। কাউকে কাউকে দীর্ঘদিন পরে ছেড়ে দেওয়া হতো, বিভিন্ন মিথ্যা মামলায় তাদেরকে দেওয়া হতো এবং অনেকেই মেরে ফেলা হতো। এবং সেই রকম কয়েকজন ভিকটিম 5ই আগস্টের পরে আমাদের তারা উদ্ধার পেয়ে তারা এসছে, তাদের সম্পর্কে বিচার চলছে, সেই সম্পর্কে আপনারা ইতিমধ্যে অবহিতও আছেন। আমরা এখন পর্যন্ত গুম খুনের শিকার প্রায় 250-র অধিক গুম, যারা গুমের শিকার হয়েছেন তাদের এখন পর্যন্ত আমরা সন্ধান পাইনি যে তারা কোথায় কি অবস্থায় আছে। তার মধ্যে ইলিয়াস আলী, সুমন সহ এরকম অনেকেই আছেন। আজকের যে আয়নাগরটি আপনারা পরিদর্শন করেছেন সেখানে ভিকটিমদের মধ্যে অন্যতম আমাদের ব্যারিস্টার আরমান, তাকে ওখানে রাখা হয়েছিল বলে তার বর্ণনা থেকে আমরা যে রুমটি আমরা অনুমান করেছি সেই রুমটাও আমরা দেখেছি, সেই রুমটার সন্ধানও আমরা পেয়েছি, এর আগেও পেয়েছি। আমরা এইটাও আমাদের বিভিন্ন বর্ণনা থেকে, আমাদের বিভিন্ন সাক্ষী থেকে বা তদন্ত থেকে এইটুকুনও আমরা পেয়েছি, আজকের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে এই র্যাব 1-এর আজকের যে আয়নাগর সেখানে কোনো একটি কামরায় তাকেও রাখা হয়েছে এবং পরবর্তীতে ভারতে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সেটাও আমরা প্রাথমিক ইনভেস্টিগেশনে আমরা ইতিমধ্যে পেয়েছি। আরও অনেক বিষয় আমরা পর্যায়ক্রমে পাচ্ছি এবং এইরকমই আরেকটি জিআইসি আছে আমাদের সেনাবাহিনী ক্যান্টনমেন্টের ভিতরে, ডিজিএফআই এর যে অফিসের একটি জায়গায় আছে। আমাদের মাননীয় বিচারপতি মহোদয়গণ সেখানেও আদেশ করেছেন আমাদের আবেদনের প্রেক্ষিতে আগামী শনিবার একইভাবে সেই জিআইসিটি পরিদর্শন করবেন। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে টিএফআই বা টাস্ক ফোর্সেস যে ইন্টারোগেশন সেল, যেটা আজকে আপনারা দেখলেন, যেটাকে আমরা ওইটা আয়নাগর নামে পরিচিত, সেখানে আমি একটা আইনগত অবস্থান আপনাদের কাছে তুলে ধরতে চাই। আমাদের বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 33 সেখানে বলেছে যে কাউকে যদি গ্রেফতার করা হয়, কাউকে যদি আটক করা হয়, তাকে 24 আওয়ার্সের মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেটের কাছে তাকে প্রডিউস করতে হবে। শুধু তাই নয়, আর্টিকেল 33-তে সেটাও বলেছে যে কাউকে গ্রেফতার করা হলে সেই কেন তাকে গ্রেফতার করা হলো সেই বিষয়টি তার পরিবারকে অবহিত করতে হয়। কিন্তু তাদেরকে কিন্তু এরকম কোনো এই আর্টিকেল 33 তারা কমপ্লাই করতেন না। শুধু তাই নয়, আমাদের প্রচলিত যে আইন ফৌজদারি কার্যবিধির 161 এবং 167 এখানেও কিন্তু পরিষ্কার বিধান আছে যে কাউকে যদি আপনি গ্রেফতার করেন তাহলে 24 আওয়ার্সের মধ্যে নিকটতম পুলিশ অথবা ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে। এই ক্ষেত্রেও এই আয়নাগর নামীয় জায়গায় যাদেরকে দিনের পর দিন, বছরের পর বছর যাদেরকে বেআইনিভাবে আটক করে বন্দি করে রাখা হয়েছে, তাদের বেলায় যেমন আমাদের সংবিধানের আর্টিকেল 33 লঙ্ঘন হয়েছে, তেমনিভাবে সেকশন 61 এবং 167 এর সিআরপিসির একটা গুরুতর ভায়োলেশন কিন্তু তাদের হয়েছে। এইটি যেমন এক ধরনের অপরাধ হয়েছে, অন্যদিকে তারা এই যে দিনের পর দিন বন্দি করেছে, গ্রেফতার বা তাদেরকে আটক রেখেছে, খুন করেছে এবং ডিজেপিআর করার মতো যে ঘটনাটা ঘটেছে, এইগুলি সবগুলো হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। এই মানবতা বিরোধী অপরাধের বিচার ইতিমধ্যে চলছে, অনেকগুলো ঘটনার ইনভেস্টিগেশন চলছে। আজকে আপনারা এসছেন, আপনারা সরজমিনে দেখেছেন, আমরা আন্তর্জাতিক মান বজায় রেখে এই বিচার কার্য আমরা পরিচালনা করছি এবং আন্তর্জাতিক মান বজায় রেখে বাংলাদেশে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে যে বিচার কার্য চলছে সেটি আরও স্বচ্ছ এবং নিরপেক্ষ করবার প্রয়াস হিসাবে আজকে আমরা মাননীয় বিচারপতি মহোদয়গণকে আইনের আওতায় আমরা আবেদন করেছিলাম যে তারা ঘটনাস্থলটি সরজমিনে পরিদর্শন করার জন্যে। অনেকে হয়তো এই আয়নাগরের বিষয়টি রূপকথার গল্প হিসেবে মনে করতে পারেন,
কিন্তু এইটি যে কোনো রূপকথার গল্প নয়, এইটি যে চরম বাস্তবতা ছিল, এইটি যে তৎকালীন সরকার এবং তৎকালীন রাষ্ট্র যে একটি ফ্যাসিবাদী রাষ্ট্র ছিল এবং যারা এই রাষ্ট্রটিকে পরিচালনা করেছিলেন তারা যে কতটা ফ্যাসিস্ট ছিলেন, এই আয়নাগরের মধ্যে দিয়ে তাদের চরিত্র আজকে উন্মোচিত হয়েছে। আমরা এই ক্ষেত্রে রাষ্ট্র যেমন তারা এইরকম একটি সেল বা এরকম একটি আয়নাগরের মধ্য দিয়ে যেমন একটি রাষ্ট্র ফ্যাসিবাদী রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছিল, যে সরকার এই রাষ্ট্রটাকে পরিচালনা করেছিলেন, যে রাজনৈতিক সরকার সেই রাষ্ট্রটিকে পরিচালনা করেছিলেন, সেই সরকার এবং ওই রাজনৈতিক দলের দায় কোনো অংশেই কম নয়। সেই কারণে আমরা বিশ্বাস করি যারা সেই দিন সুপিরিয়র রেসপন্সিবিলিটি যাদের ছিল, যারা মাঠ পর্যায়ে ওই সুপিরিয়রের কমান্ড যারা কমপ্লাই করেছে মাঠ পর্যায়ে, এবং যে রাজনৈতিক সংগঠন যারা এই সরকারে ছিলেন, যারা এই ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করেছিলেন, যারা এরকম অমানবিক ঘটনার জন্ম দিয়েছিলেন, মানবতা বিরোধী অপরাধ সংগঠনে সহায়তা করেছিলেন, প্রত্যেককেই আইনের আওতায় আনা উচিত বলে আমরা মনে করি। এবং তার লক্ষ্য নিয়েই আমাদের প্রসিকিউশন টিম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম এবং তদন্ত টিম তারা একযোগে সেইভাবে কাজ করে যাচ্ছে। আমরা আপনাদের কাছে এই ওয়াদা করতে চাই, প্রতিশ্রুতি দিতে চাই, আমরা অত্যন্ত স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক মান বজায় রেখে আমাদের এই ট্রাইব্যুনালের কার্যক্রম ভবিষ্যতেও পরিচালিত হবে। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যারা করেছে তারা নিশ্চয়ই এই র্যাবের সাথে বা র্যাব কর্মকর্তারাই সেখানে জড়িত ছিল। তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত, যারা এই ধরনের গুরুত্বপূর্ণ অপরাধের চিত্র গোপন করার চেষ্টা করেছিল? আপনি যারা এরকম স্ক্রিনিং করেছে, আপনি সঠিক বলেছেন যে আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি যখন ইনভেস্টিগেশন শুরু করলো তখন কিন্তু তারা একটা ক্যামোফ্লেক্সের মধ্যে পড়ে গেল যে তারা এসে কিছুই পাচ্ছিল না। কিন্তু আমাদের ভিকটিমদের বর্ণনা অনুযায়ী যখন তারা যে বর্ণনাগুলো দিচ্ছিল তার বর্ণনার সাথে যখন এই টিএফআই সেলের বর্ণনার সাথে যখন মিলতে ছিল না, তখন আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির একটা সন্দেহ কাজ করলো। তখন তারা আবিষ্কার করলেন যে কিছু কিছু জায়গায় দেখা গেল পরবর্তীতে দেয়াল দিয়ে এই জায়গাগুলো ঢেকে দেওয়া হয়েছে। সেইগুলি ওই পরবর্তীতে যে স্ট্রাকচারগুলো, সেই স্ট্রাকচারগুলো যখন রিমুভ করা হলো তখন এক ভয়াবহ চিত্র বেরিয়ে আসলো। তখন দেখা গেল যে এই ওয়ালগুলো সরানোর পরে দেখা গেল যে অনেকগুলো সেই রুম যেখানে আমাদের এই অমানবিকভাবে আমাদের সেই হতভাগা মানুষগুলোকে দিনের পর দিন রাখা হয়েছে। আপনারা ওখানে দেখেছেন যে নিচে এবং উপরে সব মিলিয়ে 22টি রুম। নিচে একটাকে বলা হয় কথিত ডেথ সেল, যেটা যে কত ভয়াবহ। এবং এইটাও আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, আপনারা নিজেরা সরজমিনে দেখেছেন যে রুমগুলো তারা কনস্ট্রাকশন করেছে, এইটাই কিন্তু রাষ্ট্রীয় কোনো অফিসিয়াল কোনো কাজে লাগবার ব্যাপার নাই। তাহলে টোটাল 29টা রুম কি কারণে বানানো হয়েছিল, এইটা অবশ্যই সংশ্লিষ্ট আসামিদেরকে ব্যাখ্যা দিতে হবে। আপনি যে কথা বলেছেন যে তৎকালীন র্যাবের যারা এই এভিডেন্স গোপন করার জন্য যারা এই পরবর্তীতে ওয়াল আপ করেছে, কনস্ট্রাকশন করেছে, তারাও কিন্তু বিচার থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সেইগুলো আমরা ইনভেস্টিগেশন করে দেখছি। আর কিছু? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। এখন ট্রেনের শব্দ কিছু বোঝা যাবে না। আমাদের এখানে বিমানের শব্দ, ট্রেনের শব্দ